আমার বিয়ের ঠিক ২ দিন আগে আমার হবু বউয়ের বাজে ভিডিও ভাইরাল হয়েছে। এক রাতেই শহরের দেয়ালে বাজে ছবি দিয়ে পোস্টার লাগিয়ে ভর্তি করে দিয়েছে। ভার্চুয়াল জুড়ে এখন মিলির বাজে ছবি এবং বাজে ভিডিও ভেসে বেড়াচ্ছে। বিয়ের জন্য সবকিছু ঠিকঠাক করে রাখা হয়েছিল, কিন্তু এক মুহূর্তে সবকিছু তছনছ হয়ে গেল। খানিকটা অবাক হয়ে গেলাম, কারণ মিলিকে আমি ব্যক্তিগতভাবে চিনি। মিলি তো এই ধরনের কোনো মেয়ে না। কিন্তু হঠাৎ করে এভাবে মিলিকে বাজে বানানোর উদ্দেশ্য কি? আর কেই বা এমন করলো? মিলির সাথে আমার কোনো প্রেম ভালোবাসার সম্পর্ক ছিল না, কিন্তু আমি নিজ থেকে মিলিকে অনেক পছন্দ করি। আমি পেশায় একজন ডাক্তার, আর মিলি, আমি যে হসপিটালে জব করি সেই হসপিটালের একজন ডাক্তার। আমরা দুজনেই পেশায় ডাক্তার। ওর সাথে আমার পরিচয় ২ বছর আগে থেকেই। আমরা দুজনে একসাথে এমবিবিএস পাশ করে এই হসপিটালে জয়েন করেছি। আমার যেহেতু মিলিকে পছন্দ, সেহেতু আমার ফ্যামিলির অমতের কোনো কারণই নেই। আমার কথা অনুযায়ী আমার বাবা মা মিলির বাবা মায়ের সাথে বিয়ের ব্যাপারে কথা বলেছে। তাদেরও কোনো ধরনের আপত্তি ছিল না। দুই পরিবারে কথা বলে বিয়ের দিন তারিখ সব ঠিকঠাক করে রাখা হয়েছিল। আমি আমার বন্ধু বান্ধব বা আমার যতগুলো স্টাফ ছিল, সবাইকে আমি আমার বিয়ের দাওয়াত দিয়েছিলাম। কিন্তু হঠাৎ করেই এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে আমি এখন কারোর সামনে মুখ দেখাতে পারবো না। মিলির আপত্তিকর ভিডিও ছবি ভাইরাল। এরপরে আমি মিলির সাথে দেখা করতে বাসায় যাই। আমি আসলে বুঝতে পারি যে কেউ হয়তো শত্রুতা ভাবে মিলিকে ফাঁসিয়েছে। মিলি শুধু আমাকে এইটুকুই বলেছিল যে আগে কখনো কারোর সাথে রিলেশনে জড়ায়নি। আমার একটা ফ্রেন্ড পুলিশ অফিসার। মিলির এই ব্যাপার নিয়ে আমি আমার ফ্রেন্ডকে জানাই। আমি জানি যে মিলির কোনো দোষ নেই, কিন্তু আমি আমার ফ্যামিলিকে কিভাবে বোঝাবো যে মিলি নির্দোষ? হয়তো কেউ কোনো বাজে ভিডিওর সাথে মিলির ছবি ম্যাচিং করে এমন একটা পরিস্থিতি ঘটিয়েছে। মিলির এইসব ঘটনা শুনে আমার বাবা আমাদের বিয়ে ক্যান্সেল করে দিয়েছে। আমার বাবা ব্যক্তিগতভাবে মিলির বাবাকে অনেক অপমান করেছে। আমি আমার বাবাকে কিছু বলে বোঝাতে পারি নাই। আমি শুধু মিলিকে আশ্বাস দিলাম, যারা মিলির এত সর্বনাশ করেছে তাদের যে কোনোভাবে খুঁজে বের করার চেষ্টা করব। মিলি সিদ্ধান্ত নিয়েছে ডাক্তারি করবে না। মিলি রিজাইন দিয়ে অনেক দূরে চলে গেছে। মিলির সাথে আমার প্রায়ই কথা হতো, কিন্তু মিলি কোথায় আছে সেটা আর আমাকে জানায়নি। আমি অনেক রিকোয়েস্ট করেছি ঠিকানাটা আমাকে জানাতে, কিন্তু না, আমি ব্যর্থ হয়েছি ঠিকানাটা জানতে। এর মাঝে হঠাৎ করে মিলি আমাকে ফোন দেয়। ফোন দিয়ে বলে যে মিলি আমার সাথে দেখা করতে চায়। আমি সময় করে মিলির সাথে দেখা করি। আবিদ, আপনি আমাকে চিনেন, যেহেতু আমরা দুজনে একই মেডিকেলে আছি। বিশ্বাস করুন, আমার অন্য কারোর সাথে কোনো ঝামেলা ছিল না। কিন্তু দেখেন, কে বা কারা আমাকে এভাবে ফাঁসিয়ে দিয়েছে। আমার বাবা মাকে লোকজনের কাছে অপমান করেছে। লোকজনের কাছে মুখ দেখাবো কিভাবে? মিলি, আমি আপনাকে শুধু একটা কথাই বলবো, যারা আপনার এভাবে ক্ষতি করেছে তারা একসময় পাপের শাস্তি ঠিকই পেয়ে যাবে। কিন্তু আপনার রিজাইন নেওয়া ঠিক হয়নি। আপনি অনেক কষ্ট করে পড়াশোনা করে ডাক্তারি পাশ করেছেন। আপনার বাবা মা আপনাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছেন। তাদের স্বপ্নটা আপনার নষ্ট করা ঠিক হয়নি। আপনার হাতে এখনো সময় আছে। রিজাইন লেটার তুলে নিয়ে আপনি আবার ডাক্তার হয়ে ফিরে আসুন। আর আমি আমার বাবা মাকে বোঝাবো আপনাকে নিয়ে যা হয়েছে কিনা তাতে আমার কোনো আপত্তি নাই। আর হ্যাঁ, আমি আপনার বিষয়টা দেখব। আপনার আর কিছুই দেখতে হবে না। আসলে আমি এই শহরের আশেপাশে রয়েছি। আমাদের দেশের বাড়িটা পুরোপুরি ঠিক না করে সেখানে যেতে পারছি না। আপনার সাথে আমার একটা জরুরি কথা ছিল, সেজন্য আপনাকে এখানে আসতে বলা। জি বলুন, কি বলবেন আমাকে? আমি আপনাকে শুধু একটাই রিকোয়েস্ট করব, আবার মেডিকেলে জয়েন করুন। ডাক্তার নেহাল আমাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিল। আমি সরাসরি না করে দিয়েছিলাম, কারণ তাকে আমার মোটেও ভালো লাগে না। আমি বলছি না যে সে একটা খারাপ মানুষ, যথেষ্ট ভালো। তারপরেও নিজের মন থেকে আমি তাকে পছন্দ করতে পারিনি। সে যদি কাউকে দিয়ে আমার আমার সর্বনাশ করে, কি বলছেন এসব? ডাক্তার নেহাল তো এমন ধরনের কোনো লোক নয়। আর তাছাড়া ডাক্তার নেহাল আমার একটা ভালো বন্ধু। আমাদের বিয়ের কথা শুনে খুশি হয়েছিল। হ্যাঁ, আপনার বন্ধু হতে পারে,
কিন্তু আমার ভাবনার মধ্যে ঘুরপাক খাচ্ছে যে ডাক্তার নেহালই হয়তো এমনটা করেছে। আচ্ছা, আপনি আগামীকাল আমার সাথে দেখা করতে পারবেন? আমার একটা জরুরি কাজ ছিল। আর তাছাড়া আমার আজকে রাতে ডিউটি রয়েছে। আমার একটু তাড়াতাড়ি চলে যেতে হবে। ঠিক আছে, আপনার কাজ থাকলে আপনি যেতে পারেন। তবে আমি আপনার সাথে আগামীকাল দেখা করতে পারবো কিনা তা জানি না। আপনার সাথে হয়তো আমার আর একটিবার কথা হতে পারে। তারপর আপনার সাথে আমার কোনো যোগাযোগ হবে না। দেখুন, আমি যেহেতু আপনাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি, আপনাকেই বিয়ে করব। আমার এইসব জানাশোনার পরেও যদি কেউ আমাকে বিয়ে করতে চায়, তাহলে সে হয়তো আমাকে করুণা করে বিয়ে করবে। আমি এমবিবিএস পাশ করে ডাক্তার হয়েছি, তাতে কি হয়েছে? আমার নামে যে একটা কলঙ্ক হয়ে গেছে, এটা তো আমি মুছে ফেলতে পারবো না। আর কাউকে বোঝাতে পারবো না যে আমার আসলে কোনো দোষ নেই। আপনি চুপ করেন তো। এভাবে ভাবছেন কেন? আপনাকে আমার ভালো লাগে, কিন্তু আমি বলছি না যে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। তবে আমি আমার নিজ থেকেই কিন্তু ফ্যামিলিতে বলেছিলাম আমি আপনাকে বিয়ে করব। আর এখন যদি আমি আপনাকে বিয়ের কথা বলি, এটা কি করুণার মধ্যে পড়বে? আমি এখন কিছু শুনতে চাচ্ছি না। তবে আমি আপনাকে এটাই জানিয়ে রাখলাম যে আমার এসবের পিছনে হয়তো ডাক্তার নেহালের হাত রয়েছে। আর এটাই জানাতে আমি আজকে আপনাকে আমার কাছে আসতে বলেছি। এখন আমি উঠি। আপনার যদি ডাক্তার নেহালকে পুরোপুরিভাবে সন্দেহ হয়, তাহলে আপনি থানায় ডায়েরি করে রাখতে পারেন। ডায়েরি করে আর কি হবে? ভালো কোনো সমাধান আমি পাবো? আমার নামে তো বাজে কথা রটিয়ে দিয়ে গেছে, তা তো আর কখনো মুছে ফেলতে পারবো না। আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি আর আমাকে এই ব্যাপারে কথা বলবেন না। এখন উঠি। আপনি ভালো থাকুন। আচ্ছা শুনুন, সব কিছু বাদ দিয়ে আপনি আবার জয়েন করুন। আমাদের মেডিকেলে ফিরে আসুন। ভালো একটা সমাধান আপনি পাবেন। এভাবে হতাশ হওয়ার কোনো মানেই নেই। মানুষের জীবনে কোনো না কোনোভাবে আসবেই বাধা, আসবেই। বাধা পেরিয়ে এই জীবনটা চালিয়ে যেতে হবে। আর আমার একটাই রিকোয়েস্ট, আপনি আপনার ফোন কখনো অফ করবেন না। আপনি কোথায় থাকেন সেই অ্যাড্রেসটা আমাকে একটু জানাবেন। আমি আমার মাকে নিয়ে আপনাদের বাসায় আবার আসব। মিলের সাথে কথা বলে আমি সোজা আমার বাসায় চলে এলাম। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে আমার ডিউটিতে চলে গেলাম। পরের দিন দুপুরবেলা আমি বাবা মা একসাথে খেতে বসেছি। খেতে খেতে বাবাকে বললাম, বাবা, আপনিও জানেন আমিও জানি যে মিলির কোনো দোষ নেই। কেউ হয়তো মিলিকে ভাবে ফাঁসিয়ে দিয়েছে। সেজন্য কি আমাদের উচিত হবে আমাদের এই বিয়েটা ক্যান্সেল করে দেওয়ার? আর তাছাড়া মিলি যথেষ্ট ভালো একটা মেয়ে। আমি মিলিকে চিনি, একসাথে আমরা ডিউটি করেছি। আবির, আমাদেরও তো একটা মান সম্মান রয়েছে। তুই যদি মিলিকে বিয়ে করিস, তাহলে লোকজনের মুখে বা তোর বন্ধু বান্ধবের কাছে তোর সারাটি জীবন পস্তাতে হবে। কেউ না কেউ তোকে খোঁটা দেবে, তখন তোর অনেক কষ্ট লাগবে। আমিও তো বাইরে চলাফেরা করি, আমিই বা কিভাবে লোকজনের সামনে মুখ দেখাবো? সুতরাং আমি একটা কথাই বলবো যে মিলির ব্যাপারে সমস্ত চিন্তা ভাবনা তোর মাথা থেকে মুছে ফেল। আর তুই একজন ডাক্তার, বেশ ভালো একটা ফ্যামিলির মেয়ে আমরা তোর জন্য নিয়ে আসতে পারবো। মিলির চেয়ে সুন্দরী মেয়ে তোর জীবনে আসবে। প্লিজ এই মিলির ব্যাপারে আমার কাছে আর কিছুই বলিস না। আর আমি কখনোই মেনে নিতে পারবো না। আর তুই আমার একটা মাত্র সন্তান, আমরা চাই তোর ভালোই হোক। আমি বাবার কাছ থেকে হতাশ হয়ে ফিরে আসলাম। আমি তাদের সামনে আর কিছুই বলতে পারলাম না। ওই যে তারা আমাকে লালন পালন করে বড় করিয়েছে, টাকা ব্যয় করে আমাকে ডাক্তারি পাশ করিয়েছে। এখন আমি তাদের জন্য ডাক্তার, তাদের কথাও অমান্য কখনো হতেই পারবো না। পরের দিন ভোরবেলা আমি জানতে পারি ডাক্তার নেহাল খুন হয়েছে। খুব বিশ্রীভাবে ডাক্তার নেহালকে খুন করা হয়েছে। আমার মাথায় ঘুরপাক খেতে লাগলো। ডাক্তার নেহাল কেন খুন হবে? ডাক্তার নেহাল খুন হয়েছে তার নিজ বাসাতেই। গত রাতে তার মেডিকেলে ডিউটি ছিল। ডিউটি শেষ করে বাসায় ফিরছে একা।
ডাক্তার নেহালের ড্রাইভার কয়েকদিনের জন্য তার গ্রামের বাড়িতে চলে গেছে। সেজন্য ডাক্তার নেহাল নিজেই গাড়ি ড্রাইভ করে মেডিকেলে যেত আর বাসায় ফিরত। তার বাসায় আর কেউ ছিল না। 4 নাম্বার ফ্লোরে ডাক্তার নেহাল থাকতো। সকালে ডাক্তার নেহালের একটা অপারেশন ছিল, কিন্তু সকালে ডাক্তার নেহাল মেডিকেলে যায়নি। কয়েকবার ডাক্তার নেহালকে ফোন করা হয়েছিল মেডিকেল থেকে, কিন্তু ফোন পিক করেনি। এক পর্যায়ে মেডিকেল থেকে ডাক্তার নেহালের বাসায় এক লোক যায়, গিয়ে দেখে দরজা ভিতর থেকে লক করা। কয়েকবার ডাকাডাকি করার পরেও ভিতর থেকে কোনো সাড়া শব্দ পেল না। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরেও যখন ডাক্তার নেহাল দরজা খোলে না, তখন সে লোকটা থানায় ফোন করে, পুলিশ আনে। দরজা ভেঙে ডাক্তার নেহালের রুমে যাওয়ার পরে দেখে ডাক্তার নেহাল উলঙ্গভাবে ফ্লোরে পড়ে আছে। সমস্ত ফ্লোর রক্তাক্ত করা। ডাক্তার নেহালের ডান হাতের 5টা আঙ্গুল একটা ট্রেতে রাখা। ডাক্তার নেহাল যে বাসায় থাকতো সেই বাসাটা সম্পূর্ণভাবে পুলিশরা ঘেরাও করে আছে। তদন্ত পুলিশ অফিসার ডাক্তার নেহালের রুম তদন্ত করতে লাগলো, কোনো রকমের ডকুমেন্ট পেল না। ডাক্তার নেহালের ডান হাতের 5টা আঙ্গুল পাশের একটা ট্রেতে রাখা। তার বুকে চালিয়েছে ছুরি। 6টা ছুরির আঘাত ডাক্তার নেহালের বুকে করা হয়েছে। পোস্টমর্টেম করানোর জন্য ডাক্তার নেহালকে পাঠিয়ে দেওয়া হলো। আমার কাছে এই ঘটনাটা একটা ঘোলাটের মতো লাগলো। গতকালই মিলি আমাকে বলল যে নেহাল নাকি মিলিকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, এবং ডাক্তার নেহালকে নাকি মিলির সম্পূর্ণরূপে সন্দেহ হচ্ছে। তাহলে এই খুনটা মিলি করলো না তো? ডাক্তার নেহাল খুন হয়েছে এই বিষয়টা মিলিকে জানানোর জন্য মিলির নাম্বারে কয়েকবার ফোন দিলাম, কিন্তু ফোন দিয়ে দেখি মিলির নাম্বার অফ। কয়েকবারই চেষ্টা করেছি, কিন্তু ফোন দিতে ব্যর্থ হলাম। এখন আমার নিজেরই সন্দেহ হচ্ছে যে মিলি ডাক্তার নেহালকে খুন করেছে হয়তো। দিন পেরিয়ে গেল 7 দিন, এর মাঝে মিলির সাথে কোনো যোগাযোগ করতে পারলাম না, এবং ডাক্তার নেহালের খুনের রহস্য খুঁজে পেল না পুলিশ অফিসার। দিন 10 পরে আমার নাম্বারে একটা রেড অ্যালার্ট এর মেসেজ আসলো। আমি মেসেজটা ওপেন করতেই অবাক হয়ে গেলাম। মেসেজটা ছিল এমন: মিস্টার আবিদ, ধরুন আমি আপনার একজন শুভাকাঙ্ক্ষী। আমি কে তার পরিচয় আপনাকে আমি দেব না, তবে একটা কথা শুনে রাখুন, ডাক্তার নেহালের খুনের পরের টার্গেট কিন্তু আপনি। সুতরাং আমি একটা কথাই বলবো, আপনি নিজেকে একটু সেফ রাখবেন। আর হ্যাঁ, আরেকটা কথা, আপনি যে মেডিকেলে জব করেন আপনার শত্রু সেই মেডিকেলে রয়েছে, এবং আপনাদের মধ্যেই হয়তো কেউ আপনাকে খুন করার চেষ্টা করবে, যেমনটা ডাক্তার নেহালকে করা হয়েছিল। এই বিষয়টা আপনাকে জানানোর দরকার ছিল, সেজন্য আপনাকে জানালাম। তবে একটা কথা, আমাকে খুঁজে বের করার জন্য আপনি মোটেও চেষ্টা করবেন না। যদি আমাকে খুঁজে বের করতে চান তাহলে হয়তো আপনি আপনার নিজের জীবনটা রক্ষা করতে পারবেন না। তবে আপনি আপনার ফোন সবসময় সাথে রাখবেন। আমি আপনাকে মেসেজ দিয়ে জানাবো। আপনি ভালো থাকবেন। মেসেজটা পড়ার পরে আমি সেই নাম্বারে বেশ কয়েকবার ফোন দিলাম, কিন্তু সেই নাম্বারে ফোন আর ঢোকাতে পারলাম না। এখন আমি কি করব বুঝতে পারতেছি না। এই মেসেজের ব্যাপারে আমি কি আমার বাবা মাকে জানাবো? আর আমি যদি তাদের জানাই তাহলে তো আরও বেশি চিন্তা করবে আমাকে নিয়ে। আমার যে বন্ধুটি পুলিশ অফিসার, আমি ওকে ফোন দিলাম, নিলয়, তোর সাথে আমার জরুরি কথা আছে, তুই কি আমার সাথে দেখা করতে পারবি? বন্ধু, আমি তো ডিউটিতে রয়েছি, এই মুহূর্তে আমি কিভাবে তোর সাথে দেখা করব? প্লিজ, যদি পারিস আমার কাছে আয়। আমি মনে হয় খুব বিপদে পড়ে যাচ্ছি। আচ্ছা, কি হয়েছে আমাকে বল। না, আমি ফোনে বলতে পারবো না, সামনাসামনি বলতে হবে। আর তাছাড়া আমার খুব ভয় লাগতেছে। আচ্ছা, আমার ডিউটি শেষ করতে আরও ঘন্টা 3 মতো আছে, তারপরে আমি তোর সাথে দেখা করতে পারবো। ঠিক আছে, ডিউটি শেষ করে আমার বাসায় আয়, তারপর আমি তোকে সব খুলে বলবো। নিলয়ের সাথে কথা বলা শেষ করে চুপচাপ বসে আছি। কি করব বুঝতে পারতেছি না। আমার বাবা মা বারবার আমার কাছে এসে জিজ্ঞেস করতেছে আমার কি হয়েছে। আমি তাদের জবাব দিতে পারতেছি না। আমি যদি আজকের এই মেসেজটার ব্যাপারে বাবা মাকে কিছু বলি, তারা অনেক চিন্তিত হয়ে যাবেন। রাত 10টার দিকে নিলয় আমার বাসায় আসলো। আমরা দুজনে ড্রয়িং রুমে বসে আছি।
নিলয় আমাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে এখন বল। আচ্ছা ছাদে চল, তারপরে বলি। হোম চল। আমরা দুজনে ছাদের এক কোনায় বসে আছি। নিলয় পকেট থেকে সিগারেট বের করে জ্বালালো আর আমার দিকে এগিয়ে দিয়ে বলল, এই নে তুই, এটা টান। তোকে দেখে তো মনে হচ্ছে তুই বেশ চিন্তিত। আমার নাম্বারে একটা মেসেজ আসছে, আমাকে কেউ নাকি খুন করার জন্য ওৎ পেতে আছে। এখন আমি কি করব বুঝতে পারতেছি না। এই দেখ, আমার নাম্বারে একটা মেসেজ এসেছে, এটা পড়, তাহলে তুই বুঝতে পারবি। কি বলিস এসব? তোকে কেন খুন করতে যাবে মানুষ? তুই তো জানিস আমাদের মেডিকেলের ডাক্তার নেহাল খুন হয়েছে। অথচ দেখ, ডাক্তার নেহাল অনেক ভালো একজন ডাক্তার এবং ভালো একজন মানুষ। কে বা কারা তাকে খুন করেছে আজ পর্যন্ত তোরা বের করতে পারলি না ডাক্তারের খুনের রহস্য। তার মতো আমাকেও নাকি খুন করার জন্য বসে আছে। তুই এক কাজ কর, থানায় ডায়েরি কর খুব তাড়াতাড়ি, না হলে তুই বিপদে পড়ে যাবি। আর আঙ্কেল আন্টিকে এই ব্যাপারটা কিছু জানাস না, তাহলে তারা অনেক টেনশনে পড়ে যাবে। কিন্তু আমাকে তো ওই লোকটা বলল তাকে যেন খুঁজে বের করার চেষ্টা না করি, তাহলে নাকি আমি কোনো আপডেট জানতে পারবো না। তুই গোপনে একটা ডায়েরি করে রাখবি, যে বিষয়টা তুই আমি ছাড়া আর কেউই জানবে না। আর যে নাম্বারটা থেকে তোর কাছে মেসেজ এসেছে সেই নাম্বারটা আমার কাছে দে। আমি নাম্বার ট্র্যাক করে তাকে খুঁজে বের করার চেষ্টা করব। আর একটা বিষয় আমি তোকে জানাতে চাই, ডাক্তার নেহাল খুন হওয়ার একদিন আগে মিলির সাথে আমার দেখা হয়। মিলিকে নাকি ডাক্তার নেহাল বিয়ের প্রস্তাব পাঠিয়েছিল এবং মিলির নামে যে বাজে ভিডিও বাজে ছবি ভাইরাল হয়েছে তার জন্য নাকি সম্পূর্ণ ডাক্তার নেহাল দায়ী। ডাক্তার নেহাল খুন হওয়ার পিছনে হয়তো অন্য একটা রহস্য রয়েছে। আমি মনে করছি না যে মিলি ডাক্তার নেহালকে খুন করেছে, কারণ পুলিশ অফিসার তদন্ত করার পর জানতে পেরেছে ডাক্তার নেহালের নাকি নারীদের প্রতি অনেক নেশা ছিল এবং যে বাড়িতে থাকতো সেই বাড়ির মালিক পুলিশ অফিসারদের জানিয়েছে প্রায় রাতেই নাকি ডাক্তার নেহাল মেয়েদের নিয়ে ওর ফ্ল্যাটে উঠত। আমার মনে হয় যে কোনো মেয়ে এই শত্রুতা শেষ করার জন্য ডাক্তার নেহালকে খুন করে দিয়েছে এবং এই খুনের রহস্য খুঁজে বের করার জন্য তদন্ত অফিসারেরা চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আশা করি খুব তাড়াতাড়ি খুনি ধরা পড়ে যাবে। কিন্তু তুই তো জানিস আমার এমন কোনো বাজে নেশা ছিল না, তাহলে আমাকে খুন? ঘাবড়ে যাস না, কিছু একটা হবে তো। আচ্ছা, আজ উঠি, অনেক রাত হয়েছে। তোর ভাবি বাসায় ওয়েট করতেছে আর আমি কালকে যখন থানায় যাব তখন পুলিশ অফিসারদের সাথে আমি এই ব্যাপারে আলাপ আলোচনা করব। নিলয় আমার বাসা থেকে চলে যাওয়ার পরে রাত আনুমানিক 2টার দিকে মিলির নাম্বার থেকে আমার ফোনে ফোন আসে। ফোন দিয়ে মিলি বলে, আবিদ সাহেব, আমি দেশের বাইরে চলে যাচ্ছি, হয়তো আপনার সাথে আমার আর কখনো যোগাযোগ হবে না। ডাক্তার নেহাল খুন হয়েছে, সেই ব্যাপারে আপনি কিছু জানেন? হ্যাঁ, আমি সব জানি। এটাও জানি যে আপনি হয়তো সন্দেহ করতেছেন ডাক্তার নেহালকে আমি খুন করেছি, কিন্তু ডাক্তার নেহাল যেদিন খুন হয়েছে সেদিন আমি এই শহরের বাইরে ছিলাম। আমাকে খুন করার টার্গেট নিয়েছে, এটা কি আপনি জানেন? হ্যাঁ, আমি এটাও জানি। আপনার ব্যাপারে আমার নাম্বারে একটা মেসেজ এসেছে, আমি আপনার নাম্বারে পাঠিয়ে দিচ্ছি, দেখে নেবেন। আপনার সাথে আমি আর কিছু বলতে চাচ্ছি না, আপনি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কথা এড়িয়ে মিলি ফোনটি কেটে দিল। মিলি কি তাহলে নেহালকে খুন করে তারপরে দেশের বাইরে পালিয়ে যাচ্ছে, নাকি আত্মসম্মানের জন্য এই দেশ ছেড়ে অন্য কোথাও যাচ্ছে? আমি রীতিমতো অবাক হয়ে যাচ্ছি। নেহালের খুনের ব্যাপারে মিলি সব কিছুই জানে এবং আমাকে খুন করার যে পরিকল্পনা সেই পরিকল্পনার ব্যাপারে মিলি সব কিছু জানে। মিলির নাম্বার থেকে আমার নাম্বারে হুট করে একটা মেসেজ আসে, আবিদ, একটু কষ্ট করে অনলাইনে আসবেন। আমার কাছে যে নাম্বার থেকে মেসেজ আসছিল আমি সেই নাম্বারের স্ক্রিনশটটি আপনার ইনবক্সে দিয়ে দিচ্ছি, একটু চেক করে দেখবেন। আমি মিলির টেক্সটটি পেয়ে মিলিকে আবার ফোন দিলাম, কিন্তু ফোন রিসিভ করতেছে না। কোনো দিশা না পেয়ে আমি মিলির নাম্বারে একটা মেসেজ দিলাম, আমি আপনাকে বারবার ফোন দিচ্ছি, আপনি কেন ফোন পিক করতেছেন না? আর দেখুন, আপনার সাথে আমার খুব জরুরি কথা আছে, এখন যদি আপনি আমাকে এড়িয়ে চলেন
তাহলে হয়তো আমিও নেহালের মতন খুন হয়ে যাব। আমার এই ব্যাপারে সব কিছু জানতে হবে। দেখুন, আমার লাইফের সাথে আমি আর কাউকে জড়াতে চাই না। আমি তো পস্তাতে পস্তাতে শেষ হয়ে যাচ্ছি, সাথে আমার ফ্যামিলি অপমানিত হচ্ছে লোকজনের কাছে। আর আমি চাই না যে আমার লাইফের সাথে আর কেউ জড়িয়ে যাক। আমি স্রেফ একা থাকতে চাই। প্লিজ লিভ মি। কিন্তু আমার যে এই বিষয়ে সব কিছু জানতে হবে, আর কে বা কারা আমাকে খুন করার হুমকি দিচ্ছে তাও তো আমার বের করতে হবে। নেহালের খুনের সাথে আমার কোনো সম্পর্ক নাই, আর আপনাকে খুনের হুমকি দেওয়ার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি চাই না এইসব বিষয়ে বেশি ঘোলাটে হোক। যাই হোক, আমি আপনাকে একটি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, মেসেজটি পড়ে নেবেন। আর হ্যাঁ, আপনি সতর্ক থাকবেন। টেক কেয়ার। আপনি আমার সাথে ফোনে একটিবার কথা বলুন, আর যদি পারেন আপনি আমার সাথে একটু দেখা করুন। মেসেজটার মিলির নাম্বারে গেল না, ডেলিভারি রিপোর্ট আসেনি আমার কাছে। 15 দিনের মতো দিন পার হয়ে গেল, সেই নাম্বার থেকে আর কোনো মেসেজ আসলো না, আর মিলির সাথে আমার কোনো যোগাযোগ হলো না। আমি ঠিকঠাক মতো মেডিকেলে যেতে লাগলাম, কোনো রকমের সমস্যা বোধ করলাম না আমি, তাই আমার মতোই চলাফেরা করতে লাগলাম। আর আমার থানায় ডায়েরি করা হলো না। আমার ফ্রেন্ড অন্য জায়গায় মিশনের জন্য চলে গেছে, সেখান থেকে ফিরতে বেশ কিছুদিন দেরি হবে। এখন মিলিকে আর আমার বেশি একটা মনে পড়ে না, কিন্তু তারপরেও আমার খুব জানতে ইচ্ছে করছে মিলি কেমন আছে, কি করছে, কোথায় আছে। তবে আমি একটা কথাই বলবো, মিলি রিজাইন দিয়ে ওর জীবনের অনেক বড় একটা ভুল কাজ করে ফেলছে। কারণ প্রত্যেকটি মানুষের জীবনে কোনো না কোনোভাবে একটা বাজে সময় আসবে, এবং সামনে চলার পথ আটকে যাবে। হয়তো কারো পথ আটকাবে খুব খারাপভাবে, আর কারো পথ আটকাবে খুব স্বাভাবিকভাবে। দিনটি ছিল বৃহস্পতিবার। মেডিকেলে আমার ডিউটি ছিল ভোর 5টা পর্যন্ত। গাড়ি নিয়ে যখন বের হই, তখন কিছু দূরে যাওয়ার পরে আমি লক্ষ্য করি আমার পিছন থেকে কে যেন একটা গাড়ি নিয়ে ফলো করতেছে। মেডিকেল থেকে আমার বাসাটা বেশ দূরে, 3 থেকে 4 ঘন্টা দূরের পথ। একটা গাড়ি যেহেতু আমাকে 1.5 ঘন্টা ধরে ফলো করতেছে, সেহেতু আমি ভেবে নিতে পারি যে হয়তো আমার কোনো ধরনের বিপদ ঘটতে যাচ্ছে। আমি ড্রাইভারকে বললাম গাড়িটা আরও দ্রুত চালাতে। আমার গাড়িটার যত স্পিড বাড়িয়ে দেওয়া হচ্ছে, পিছনের গাড়িটা তত দ্রুত আমার পিছন পিছন আসতেছে। আমি চলতি অবস্থায় পাশের একটি থানায় ফোন দিলাম। ফোন দিয়ে ইনফরমেশন জানালাম আমি কোথায় আছি, কোন রোডে যাচ্ছি, সব কিছু ইনফরমেশন জানালাম। কিন্তু ফোন করার একটু পরেই পিছনের গাড়িটা আর দেখতে পারলাম না। বাসায় এসে আমার বন্ধু নিলয়কে ফোন দিয়ে আজকের ব্যাপারটা জানালাম। নিলয় বলল থানায় ব্যাক করতে আরও 3-4 দিনের মতো লাগবে। থানায় কথা বলে একটা ডায়েরি করে রাখবে। সেদিন যে নাম্বার থেকে আমার ফোনে মেসেজ আসছিল, সেই নাম্বারটা থেকে আমার ফোনে আরেকটি মেসেজ এসেছে। আমি মেসেজটা দেখে আরও চমকে উঠলাম। আপনি রাতে যখন বাসায় ফিরবেন, তখন আপনার সাথে 2-1 জনকে নিয়ে তারপর বাসায় ফিরবেন। আজকে আপনাকে একদল মানুষেরা ফলো করেছিল। আপনার ভাগ্যর জোরে অল্প একটুর কারণে বেঁচে ফিরছেন। দেখুন, আপনি আমাকে ভয় পাবেন না। আমি আপনার ভালোর জন্যই বলতেছি, আর আমি আপনার কোনো ক্ষতি করব না। আমি যদি আপনার ক্ষতি করতাম, তাহলে আপনাকে দিন দিন নিউজ দিতাম না। আপনাকে সেদিন নিষেধ করার পরও আপনি আপনার বন্ধু নিলয়কে আমার ব্যাপারে জানিয়েছেন। আমি যে মেসেজটা আপনাকে দিয়েছিলাম, সেই মেসেজটাও আপনি তাকে দিয়েছেন। তবে একটা কথা জেনে রাখুন, আমাকে কেউ খুঁজে বের করতে পারবেন না। সো প্লিজ, আপনি আমাকে খুঁজে বের করার কখনো চেষ্টা করবেন না। আমি আপনাকে আজকে একটা জরুরি মেসেজ দিচ্ছি। আগামী পরশুদিন আপনি যে ক্যাফেতে বসে কফি খান, আমি সেই ক্যাফেতে আপনার জন্য অপেক্ষা করব। আপনাকে খুন করার জন্য যে পরিকল্পনা করা হয়েছিল, সব কিছুর ডকুমেন্ট আমার কাছে রয়েছে। আমি চাই সেই সব ডকুমেন্টসগুলো থানায় জমা দেন। তাহলে হয়তো ডাক্তার নেহালের খুনের রহস্য এবং আপনাকে খুন করার হুমকির কারণ জানতে পারবেন। থানা পুলিশকে ইনফর্ম করার কোনো দরকার নেই। আপনি সেফ একা চলে আসবেন, এবং
সময় সন্ধ্যা ৭টার দিকে আসবেন। আমি আপনার জন্য অপেক্ষা করব। আর আপনি যদি আমার সাথে দেখা না করেন, তাহলে আপনি হয়তো অনেক বড় বিপদে পড়ে যাবেন। আপনি ভালো থাকুন আর নিজের খেয়াল নিয়েন। মেসেজটা দেখার পর আমি কি করব বুঝতে পারতেছি না। যেহেতু সেই লোকটা আমাকে জানিয়ে দিল যেন থানা পুলিশকে কোনো ইনফর্ম না করি। কিন্তু আমার কি একা যাওয়া ঠিক হবে? হ্যাঁ, আমি কাউকে এই ব্যাপারে কিছুই জানাবো না। আমি একাই যাব। নিজে গিয়ে কোনো বিপদের ফাঁদে পা ফেলতেছি না তো। দুদিন পরে আমি একাই গাড়ি নিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। সাথে আমার ড্রাইভারকে নিলাম না। ক্যাফেতে পৌঁছানোর পরে আমার ফোনে একটি মেসেজ আসলো, আপনি গাড়ি থেকে নেমে ক্যাফের পূর্ব দিকে হাঁটা শুরু করবেন। 5 মিনিটের পথ আসার পরে আমি আপনাকে আরেকটি মেসেজ দিব। আমি মেসেজটি পড়ে হাঁটতে লাগলাম। কিছুক্ষণ হাঁটার পরে আরও একটি মেসেজ আসলো, রাস্তার অপোজিট সাইডে একটা কালো কালারের গাড়ি আছে, আপনি এদিক সেদিক না তাকিয়ে সে গাড়ির মধ্যে ঢুকে পড়ুন। আমি গাড়িতে উঠলাম। ড্রাইভারের মুখ বাঁধা। ড্রাইভার আমাকে বলল আমার ফোনটি তার হাতে দিয়ে দিতে। আমি কিছু না বলে তার হাতে আমার ফোনটি দিয়ে দিলাম। আমার পিছনের সিট থেকে এক লোক উঠে আমার মুখ বেঁধে দিল এবং চোখটি কালো কাপড় দিয়ে বেঁধে দিল। আমার পিছনে যে কোনো লোক রয়েছে সেদিকে আমি লক্ষ্য করিনি। ঘন্টা খানেক পরে আমি নিজেকে আবিষ্কার করলাম আমি একটা ফাঁকা ফ্ল্যাটের মধ্যে আছি। এখনও আমার চোখ কালো কাপড় দিয়ে বাঁধা এবং হাত দুটো বাঁধা। বুঝতে আর বাকি রইল না আমার জীবন হয়তো এখানেই শেষ। আমিও হয়তো ডাক্তার নেহালের মতো খুন হয়ে যাব। আমাকে একটি চেয়ারের উপর বসিয়ে দিল। আমার সমস্ত শরীর বেঁধে রাখলো। আমার সমস্ত শরীর থরথর করে কাঁপতে শুরু করলো। এরই মধ্যে একটি মেয়ের ভয়েস আমার কানে ভেসে উঠল এবং বলল, ওর চোখ খুলে দাও এবং ওর হাতের বাঁধন খুলে দাও। আমি চোখ মেলে তাকিয়ে দেখি আমার চারপাশে মাত্র 4জন মানুষ দাঁড়িয়ে আছে। যখন একটি মেয়ের ভয়েস আমার কানে ভেসে ওঠে, তখন আমি সামনের দিকে তাকিয়ে দেখি একটি মেয়ে। তার মুখ সম্পূর্ণভাবে ঢাকা। আমি তার চোখ মুখের দিকে তাকিয়ে চিনতে পারছি না। তবে আমি এটাও শিওর যে এই মেয়েটা মিলি নয়, কারণ মিলির চোখের চাহনি অথবা ভয়েস এমন না। আমার মুখ খুলে তারপরে আমি তাদের কাছে জিজ্ঞেস করলাম সেই মেয়েটিকে, আপনারা কারা আর আপনারা আমাকে কেন হাইজ্যাক করেছেন? আমি আপনাদের কোন ক্ষতি করেছি? আমরা কে বা কারা তা আপনার জানতে হবে না। আপনাকে আমাদের এখানে আনার একমাত্র কারণ হলো আপনার সাথে আমাদের একটা চুক্তি রয়েছে। যদি আমাদের চুক্তিতে আপনি রাজি থাকেন তাহলে আপনি বাঁচতে পারবেন। আপনাকে অনেক দিন ধরেই টার্গেট করে রয়েছি আমরা। আর যখন ডাক্তার নেহাল খুন হয় তখন আমাদের জন্য আসে একটা সুবর্ণ সুযোগ। সেই সুযোগে সেই সুযোগে আপনাকে ব্ল্যাকমেইল করতে থাকি আমরাই। আপনাকে খুন করার হুমকি দিয়ে বিভিন্ন কারণ দেখিয়ে আপনাকে আমাদের এখানে আনতে পেরেছি। আমি শুনতে চাই আপনারা আমাকে কেন এখানে নিয়ে আসছেন আর আমি কী করলে আপনারা আমাকে ছেড়ে দিবেন। খুব সহজ একটা কাজ। একজন ডাক্তারের পক্ষে সে কাজটাই একেবারে সহজ। আপনি যদি চান তাহলে আপনি 2 সেকেন্ডের মধ্যে সেই কাজটা করে ফেলতে পারবেন। জি বলুন, আমার কি করতে হবে? আপনার একটা পেশেন্টকে মেরে ফেলতে হবে। কাজ শুধু এটুকুই। আপনার আর কোনো কাজ নেই। হোয়াট? কি বলছেন আপনারা এসব? আমি একজন ডাক্তার। আমার কাজ একটা অসুস্থ রুগীকে সুস্থ বানিয়ে তোলা এবং মানুষের সেবা করা। আর আপনারা বলছেন একটা মানুষকে খুন করে ফেলবো? অসম্ভব। এটা আমি কখনো করতে পারবো না। তাহলে আমরাও আপনাকে বাঁচাতে পারবো না। সেই সাথে মরতে পারে আপনার ফ্যামিলির লোকজন। প্রয়োজনে আপনারা আমাকে মেরে ফেলুন, কিন্তু আপনার কুপ্রস্তাবে আমি রাজি হতে পারবো না। আর প্লিজ দয়া করে আপনারা আমার বাবা মায়ের দিকে তাকাবেন না। আমি বলছি না আপনি এখনই আমাকে রেজাল্ট দিন। তাকে মেরে ফেলবেন কি ফেলবেন না তার জন্য আপনার হাতে সময় রয়েছে 20 দিন। এই 20 দিনের মধ্যে আমাকে একটিবার জানাতে পারলে হবে। আর যদি না পারেন তাহলে আপনি আপনাকে বাঁচাতে পারবেন না। যেদিন আপনি রাজি হবেন আমরা সেদিন আপনাকে জানিয়ে দেব যে কাকে মেরে ফেলতে হবে, কে সেই।
তা আপনি রাজি না হওয়ার আগ পর্যন্ত আমরা বলবো না। এখন আপনি একটু ভেবে দেখবেন, ওহো, আমার পক্ষে সম্ভব না যে হাত দিয়ে হাজার হাজার রোগী সুস্থ করে তুলি, আর আমি সেই হাত দিয়ে একটা প্রাণ শেষ করে দিতে কখনো পারবো না। প্লিজ আমাকে দিয়ে এমন কাজ করাবেন না। আপনার জন্য আরেকটা অফার আছে। আপনি যদি কাজটা করে দিতে পারেন, তাহলে আপনার অ্যাকাউন্টে জমা হবে 4 কোটি টাকা। যত টাকা দেন না কেন, আমার পক্ষে এই কাজ করা সম্ভব না। আর যদি আপনাদের মনে হয় যে আমাকে খুন করে ফেলবেন, তাহলে এখনই খুন করতে পারেন। আমার কোনো কিছু বলার নেই। যেহেতু আমি এখন আপনাদের হাতে বন্দি, আমি চাইলেই কিছু করতে পারবো না। কিন্তু আমার ধারা আমার সেই পেশেন্টকে মেরে ফেলা সম্ভব না। আমি আগেই বলেছি যে আপনার এখন কিছুই করতে হবে না। আপনার হাতে সময় আছে 20 দিন। আপনি যদি 20 দিনের মধ্যে আমাকে জানান যে আপনি তাকে মেরে ফেলতে পারবেন, তাহলে আপনি 4 কোটি টাকা অ্যাকাউন্টে পেয়ে গেলেন। সাথে আপনি আপনার জীবন প্লাস আপনার ফ্যামিলির সবার জীবন রক্ষা করতে পারলেন। আমাকে যেতে দিন। আমি কি করব, কি করব না, তা আমি আপনাদের সময় মতো জানিয়ে দেব। খবরদার, আজকের এই ব্যাপারে আপনি কোথাও কাউকে জানাতে পারবেন না, এমনকি কোনো আইনের ব্যবস্থা নিতে পারবেন না। তাহলে কোনো না কোনো দিক দিয়ে আমরা আপনাকে ফাঁসিয়ে দেব। আর এটাও জেনে রাখুন, আপনি আপনার জীবন রক্ষা করতে পারবেন না। সুতরাং মাত্র 20 দিন টাইম। চেয়ারে বসা অবস্থায় আমার হাত পা বেঁধে দিল। আমাকে আবার তার গাড়িতে উঠিয়ে বসালো। কিছু দূর যাওয়ার পর আমার চোখ ও মুখের বাঁধন খুলে দিল। চোখের বাঁধন খুলে দিয়ে আমার হাতে মোবাইলটি দিয়ে দিল। আমি যে ক্যাফের সামনে আমার গাড়িটা রেখেছিলাম, আমাকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে ছো মেরে গাড়ি নিয়ে চলে গেল। গাড়ি থেকে নামার পরে আমার হাত পা সম্পূর্ণভাবে থরথর করে কাঁপতে শুরু করলো। আমি আস্তে করে ক্যাফের মধ্যে ঢুকে বসে পড়লাম। আমার সমস্ত শরীর ঘামিয়ে একাকার হয়ে গেছে। সেখানের এক কর্মচারী আমাকে জিজ্ঞেস করলো আমার কি হয়েছে। আমি আর তাকে কিছু বললাম না। 3 ঘন্টায় আমার সাথে যে কি হয়ে গেছে কিছু বুঝতে পারতেছি না। কিছুক্ষণ বসে থাকার পরে আমি থানার উদ্দেশ্যে রওনা হলাম। কিছু দূর যাওয়ার পর আমি ভাবলাম যে না, থানায় এই মুহূর্তে যাওয়া যাবে না। আগে আমার বন্ধু আসবে, তারপর ওকে নিয়ে না হয় একবারে থানায় যাব এবং সমস্ত ব্যাপারে ডায়েরি করে আসব। বাসায় না গিয়ে আমি মেডিকেলের দিকে রওনা হলাম। কোনো রুগীর ট্রিটমেন্ট না দিয়ে আমি চুপটি মেরে বসে আছি এবং আজকে বলে দিলাম যে কোনো রুগী দেখব না আমি। মেডিকেল থেকে তারপর আমি বাসার দিকে রওনা হলাম। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ঘুম দিলাম। রাতে যখন খাবার টেবিলে বসলাম, তখন আমাকে বাবা বলল, আজকে আমি আর তোমার মা তোমার জন্য একটা মেয়ে দেখতে গিয়েছিলাম। মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে। তুমি কবে দেখতে যাবে এখন সেটা আমাকে বলো। এই মুহূর্তে বিয়ে করা সম্ভব না। আর আপনারা আমার বিয়ের চিন্তা আপাতত বাদ দিন। আমাকে আরও কিছুদিন সময় দিন। এমনিতেই আমি রয়েছি একটা মহা ঝামেলার মধ্যে। আর আপনারা এখন আমার জন্য মেয়ে দেখেছেন। ঝামেলা? কিসের ঝামেলা? আমরা তো কোনো ঝামেলা দেখতেছি না। না, কিছু না। তবে আমি বলছি যে এখন আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। আমাকে আরও বেশ কিছুদিন সময় দিন প্লিজ। মেয়েটা দেখো, দেখার পর যদি তোমার পছন্দ হয় তাহলে আকত করে রাখি। তারপর যখন তোমার সময় হবে তখন না হয় তুমি তাকে আমাদের বাসায় নিয়ে আসবে। না, মেয়েও দেখতে হবে না, আর আকত করে রাখতেও হবে না। যখন সময় হবে আমি আপনাদের বলবো। ঠিক আছে, তোমার ইচ্ছা। তোমার যখন যেটা ভালো হবে সেটা করো। কিন্তু এটা মনে রাখবে, তোমার মা কিন্তু দিন দিন বয়স্ক হয়ে যাচ্ছে। তার কষ্ট হয় তার মুখের দিকে তাকিয়ে। তুমি কি বোঝো না যে এই সংসারে একটা বউ লাগবে? আমার সময় হলে আমি বলবো, এখন আমাকে খেতে দিন, না হলে এখান থেকে উঠে যাচ্ছি। বাবা আর কিছু বলল না, চুপচাপ খেতে লাগলো। পরের দিনই আমার বন্ধু আমাদের বাসায় এসে হাজির। নিলয়কে নিয়ে বাসায় একটা মুহূর্ত দেরি করলাম না। ওকে নিয়ে একটা নীরব নিশ্চুপ এলাকার দিকে রওনা হলাম। সেখানে যাওয়ার পরে নিলয় আমার কাছে জিজ্ঞেস করছে কি হয়েছে। ঠিক তখনই আমার মাথায় একটা চিন্তা ভাবনার কাজ করলো। আমি যদি নিলয়কে নিয়ে থানায় গিয়ে ডায়েরি করি কালকের ব্যাপারটা নিয়ে,
কিন্তু সেই লোকটা যে কোনো দুর্ভাগ্যক্রমে মারা যায়, তাহলে হয়তো সেই খুনের দায় কেউ না কেউ আমার উপর চাপিয়ে দিতে পারে। থানায় ডায়েরি করার আগে আমার আরও কিছুদিন অপেক্ষা করতে হবে, আরও কিছু জানতে হবে। তাই নিলয়কে নিয়ে সেখানে কিছু না বলেই আমি কথা অন্যদিকে ঘুরিয়ে নিয়ে গেলাম। হাঁটতে হাঁটতে বেশ কিছু দূর যেতেই দেখি মিলি হাঁটতে হাঁটতে আমার দিকে এগিয়ে আসছে। আমাকে দেখে অন্যদিকে হাঁটা শুরু করলো। আমি ডাক দিয়ে তার সামনে গিয়ে দাঁড়ালাম। মিলি, আপনি এখানে কি করেন? আপনার না দেশের বাড়ি যাওয়ার কথা? না, যাওয়া হয়নি। তাহলে কি আবার মেডিকেলে ফিরে আসবেন? মেডিকেলে আর কখনো ব্যাক করব না। তবে আমার ঝামেলাটা শেষ হলে আমি দেশের বাইরে চলে যাব। আপনার ফোন নাম্বার অফ কেন? আমি তো আপনাকে কয়েকবার ফোন দিয়েছিলাম। ফোন অফ করে রেখেছি। এখানে বাসা নিয়েছি। সেই বাসায় আপাতত আছি। আচ্ছা, আমার বাসায় একটু কাজ আছে। আমি বাসায় চলে যাব। আপনার সাথে আমি পরে একসময় যোগাযোগ করব ফোনে। আচ্ছা ঠিক আছে। মনে করে আমাকে একটাবার ফোন দিয়েন। আমি মিলির সাথে কথা বলতেছিলাম। নিলয় ডিউটিতে চলে গেছে। আমাকে সময় দিতে পারেনি। গতকালের ঘটনা আমি নিলয়কে শেয়ার করিনি। আমি বাসায় গিয়ে কিছুক্ষণ রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার প্রায় ঘন্টাখানেক পরে মিলির একটা আননোন নাম্বার থেকে ফোন করে। আবিদ সাহেব, এটা আমার নতুন নাম্বার। আমি আপনার কাছে একটা হেল্প চাচ্ছি। যদি আমাকে কিছুদিনের জন্য হেল্প করতেন তাহলে আমার খুব ভালো হতো। জি বলুন, আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি? আসলে আমার কিছু টাকা দরকার ছিল। ফ্যামিলিগতভাবে একটু প্রবলেমের মধ্যে পড়ে গেছি। এখন আমার কাছে পুরোপুরি টাকা নাই। যদি আমাকে কিছু টাকা ধার দিতেন আমার খুব উপকার হতো। আমি আপনাকে আবার সময় করে টাকাটা ফিরিয়ে দিতাম। হ্যাঁ বলুন, আপনার কত টাকা লাগবে? আর কখন নিতে চান? আমার আপাতত লাখ তিনের মতো টাকা শর্ট আছে। যদি আমাকে ৩-৪ দিনের মধ্যে দিতেন তাহলে আমার খুব ভালো হতো। আচ্ছা, তাহলে সময় করে এক সময় নিয়ে যাবেন। আর যখন নিবেন তার কিছু সময় আগে আমাকে ফোন দিয়ে একটু জানিয়ে দেবেন। আপনাকে যে কিভাবে ধন্যবাদ দেব বুঝতে পারতেছি না। আসলে আমার এই মুহূর্তে টাকাটা অনেক দরকার ছিল। আপনার উপকারের জন্য আমি কৃতজ্ঞ থাকব। আচ্ছা মিলি, আপনার কাছে কি সেই নাম্বার থেকে কোনো মেসেজ এসেছে পরে? না, আমার কাছে তো নতুন করে আর কোনো মেসেজ আসেনি। সেদিন যে আপনাকে মেসেজটা দিলাম ওটাই প্রথম এবং শেষ মেসেজ ছিল। আচ্ছা, আপনি কি আমাকে একটা সত্যি কথা বলবেন? হ্যাঁ, বলার হলে অবশ্যই বলবো। কেন বলবো না? সত্যি করে বলুন তো, আপনার সাথে কারো কি কোনো শত্রুতা রয়েছে? বা আপনাকে কেউ কোনো ধরনের ব্ল্যাকমেইল করেছে কিনা? না তো, আমার কোনো শত্রুতা নেই। আর আমাকে তো কেউ ব্ল্যাকমেইলও করেনি। তাহলে হঠাৎ করে আপনার নামে বাজে কথা ভাইরাল কেন হলো? আমার তো মনে হচ্ছে আপনি কিছু লুকিয়ে রাখছেন। না, লুকিয়ে রাখি নাই। আমার এত বড় একটা সর্বনাশ হয়ে গেল, সেখানে আমার লুকানোর কি রয়েছে? আমি তো সঠিক বিচার চাইবো, তাই না? আমার জন্য তো বাসা থেকে মেয়ে দেখতেছে, আর আমাকে পুরোপুরিভাবে তাড়া করে বেড়াচ্ছে আমার বিয়ের জন্য। আচ্ছা, এখন রাখছি। আপনার সাথে আমি অন্য এক সময় কথা বলবো। আর ৩-৪ দিনের মধ্যে টাকাটা দরকার হবে। কাইন্ডলি একটু ম্যানেজ করে রাখবেন দয়া করে। জি, অবশ্যই। মিলি ফোন কাটার পরে আমি বাসায় নিজের কাজ করলাম। কাজ শেষ করে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা মেডিকেলের উদ্দেশ্যে বের হয়েছি। তখন আমার ফোনে একটা ফোন আসে। ফোনটা রিসিভ করার পরে সেই মেয়েটির ভয়েস শুনতে পাই, যে মেয়েটি গত ২ দিন আগে আমাকে কিডন্যাপ করেছিল। আবিদ সাহেব, কোনো কিছু চিন্তা করলেন? আমি বলেছি তো, আপনাদের এই বাজে প্রস্তাবে আমি কখনো রাজি হব না। যদি আমার জীবন চলে যায় যাবে, তাহলে যে আপনার সাথে আপনার বাবা মায়ের জীবন চলে যাবে। আমার বাবা মা আপনার কি ক্ষতি করেছে? আর আমার সাথে আপনারা তাদের কেন জড়িয়ে নিতে চাইতেছেন? প্লিজ, আমার বাবা মায়ের কোনো ক্ষতি করবেন না। আমাদের স্বার্থ হাসিল না হলে অনেক কিছুই করে ফেলবো। আচ্ছা, আমি আপনাদের প্রস্তাবে রাজি আছি। তবে একটা শর্ত। শর্ত? আপনার আবার কিসের শর্ত? আমি তো বলেই দিয়েছি, আপনি যদি আপনার সেই পেশেন্টকে মেরে ফেলতে পারেন তাহলে আমি আপনার অ্যাকাউন্টে
4 কোটি টাকা দেব। আপনার কাছে আমি একটা কথা জানতে চাই, যদি আমাকে সব কিছু জানান তাহলে আমি আপনার ব্যাপারে রাজি আছি। কি জানতে চান? যাকে মেরে ফেলতে চাচ্ছেন সে আপনার কি হয়, আর তাকে মেরে ফেললে আপনার কি লাভ হবে? এসব প্রশ্নের জবাব তো আমি আপনাকে দিতে পারবো না। আমি তো চাইলে নিজেই তাকে কোনো না কোনোভাবে মেরে ফেলতে পারি, কিন্তু আপনাকে দিয়ে তাকে মেরে ফেলার আমার যথেষ্ট কারণ আছে। আমি আশা করছি যে আপনি কোনো কারণ আমার কাছে জানতে চাইবেন না। কবে কখন সেই প্রেজেন্ট আমার কাছে আসবে আমি আপনাকে এখন বলতে পারবো না, তবে 2 মাসের মধ্যে যে কোনো এক সময় হুট করে আমি আপনাকে সব কিছু জানিয়ে দেব। ওকে। আর কিছু করতে হবে? হুম। আর কিছু আপনার করার দরকার নাই। তবে আপনাকে আবারও জানিয়ে দিচ্ছি, আমাদের সব কথোপকথনের কথা আপনি কাউকে জানাতে পারবেন না। আপনার যে বন্ধু পুলিশ অফিসার আছে তাকেও না। আমাকে ফাঁসাতে চাইবেন তো আপনি নিজেই ফেঁসে যাবেন, কারণ আমি কোনো কিছু না জেনে শুনে কোনো দিকে এগিয়ে যাই না। আপনার কথার রেকর্ড আমার কাছে আছে। আপনি আমাকে খুঁজে পাবেন না, কিন্তু আপনাকে আমি ফাঁসাতে পারবো। আচ্ছা, জানাবো না। উনার সাথে কথা বলার পর আমি ভাবছি যে আমাকে দিয়ে লোকটাকে মেরে ফেললে তার কি লাভ হবে। কোনো শত্রুতা নাকি কোনো ধন সম্পদ পাওয়ার লোভে খুন করবে? যেহেতু আমাকে দিয়ে মেরে ফেলতে চাচ্ছে এবং আমাকে 4 কোটি টাকা দেওয়ার কথা বলতেছে, তাহলে তো অবশ্যই কোনো না কোনো ফায়দা আছে। নাকি আমাকে ফাঁসিয়ে দিচ্ছে? বেশ কয়েকদিন খুব ভালোভাবে দিনগুলো পার করতেছিলাম। এরই মাঝে আমি ডিউটিতে থাকা অবস্থায় মিলি আমাকে ফোন দেয়। আবিদ সাহেব, আমাকে আজ সন্ধেবেলায় টাকাটা দিতে পারবেন? সন্ধ্যা কয়টার দিকে দিতে হবে? আমি তো মেডিকেল থেকে 4টার পরে বের হব। 7টার দিকে। যে ক্যাফেতে বসে আমরা একদিন কফি খেয়েছিলাম সেখানে। আচ্ছা, আমি আসব। আচ্ছা, তাহলে এখন রাখতেছি। তখন কথা হবে। আমি ডিউটি শেষ করে বাসায় ফিরলাম। বাসায় ফিরে ফ্রেশ হয়ে বাবার কাছে গেলাম। বাবা, এই মুহূর্তে আমার 3 লাখ টাকা লাগবে। টাকাটা যদি দিতেন তাহলে ভালো হতো। হঠাৎ করে এত টাকা কিসের দরকার? একটা কাজ রয়েছে, সেখানে 3 লাখ টাকা দিতে হবে। আপনি কাইন্ডলি টাকাটা দিন। বাবার কাছ থেকে টাকাটা নিলাম। আমি মিলির উদ্দেশ্যে বাসা থেকে রওনা হলাম। ক্যাফেতে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 7:30টা বেজে গেছে। সেখানে গিয়ে দেখি মিলি মাথা নিচু করে বসে আছে। আমাকে দেখে হকচকিয়ে উঠল। সরি, একটু লেট করে ফেললাম। আসলে রাস্তায় জ্যাম ছিল, আর বাসায় একটু লেট হয়ে গেছে। আরে না না, ঠিক আছে, সমস্যা হতেই পারে। সব টাকা আছে, আপনি চাইলে দেখতে পারেন চেক করে। না থাক, বাসায় গিয়ে দেখব। কে খাবেন বলুন? কিছু খাবো না। আমার বাসায় একটু তাড়াতাড়ি যেতে হবে। আমি আপনাকে একটা কথা বলতে পারি? হ্যাঁ বলুন, কি বলবেন? আপনাকে আমি বিয়ে করতে চাই। সম্ভব না। আপনি চাইলেও আমি আপনাকে বিয়ে করতে পারবো না। যেখানে আপনার বাবা মা আমার বাবা মাকে অপমানিত করেছে, সেখানে কখনো সম্ভব না। আর আমি এখন সমাজে একটা বাজে মেয়ে, কেউ আমাকে বুঝতে চাইবে না। আপনার সাথে আমার একটা ভালো সম্পর্ক রয়েছে, সেজন্য আমি আপনার সাথে যোগাযোগ করছি আর আপনার কাছে হেল্প চেয়েছি। নতুবা আমি আপনার সাথে কোনোভাবে যোগাযোগ করতাম না। আর যদি মনে করেন এখন আপনি আমাকে হেল্প করবেন না, তাহলে আপনি টাকাটা নিয়ে যেতে পারেন, কিন্তু তারপরও আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আর আমি চাই না আমাকে কেউ দয়া করে বিয়ে করুক। টাকা দিয়ে সাহায্য করে যদি দুর্বলতার সুযোগ খুঁজে পেতে চান, তাহলে আপনি একটা ভুল কিছু ভেবেছেন। দেখুন, আমি যা বলি সামনাসামনি বলার চেষ্টা করি। আমিও তো একটা মানুষ। আমার জায়গায় যদি অন্য একটা মেয়ের লাইফে এমন কিছু ঘটতো, হয়তো সে আত্মহত্যা করত। কিন্তু আমি এখনো সবার মাঝে টিকে আছি, সবার সাথে লড়াই করে যাচ্ছি। সরি, আপনি বাসায় যেতে চাইলে যেতে পারেন। আমার বাসায় ফিরতে একটু দেরি হবে, আর এখানে কিছুক্ষণ থাকবো। মিলি আমার কাছ থেকে উঠে চলে গেল। তবুও আমি মিলিকে যেভাবে হোক বিয়ে করব। কপিতে চুমুক দিতে না দিতে সেই মেয়েটি আমাকে আবার ফোন করলো। আপনার অপারেশন আগামী পরশু। পরশুদিন মেরে ফেলতে হবে তাকে। সিরিয়াল নাম্বার 22। লতিফ চৌধুরীকে আমার মেরে ফেলতে হবে। রোজ রবিবার আমি যখন মেডিকেলে গেলাম,
আমার চেম্বারে 22 নম্বর সিরিয়ালের যে পেশেন্ট এসেছে তার নাম লতিফ চৌধুরী। তার বয়স 65। চৌধুরীর সাথে এসেছেন তার স্ত্রী। প্রত্যেক মাসে একবার করে তার শরীরে ব্লাড দিতে হয়। তার ব্লাড ক্যান্সার দীর্ঘদিন ধরেই। রোগীর সাথে কথা বলতে বলতেই আমার ফোনে আরও একটা মেসেজ আসে, লতিফ চৌধুরী মারা যাওয়ার ঠিক 1 ঘন্টার মধ্যে আপনার কাছে টাকা পৌঁছে যাবে। আপনার সাথে আমার দেখা হচ্ছে না, তবে আমার একটা বন্ধু আপনার কাছে টাকা নিয়ে যাবে। আমি তাকে ছোট্ট করে মেসেজ দিলাম, আপনি চিন্তা করবেন না। আর কিছুক্ষণ পরে শুনতে পারবেন যে লতিফ চৌধুরী আর বেঁচে নেই। লতিফ চৌধুরীর শরীরে যখন ব্লাড দিতে শুরু করলাম, তখন আমি লতিফ চৌধুরীর পাশ থেকে তার স্ত্রীকে পাঠিয়ে দিলাম, জানিয়ে দিলাম যে তার কাছে যেন সে 1 ঘন্টা পরেই যেন আসে। ব্লাড দেওয়ার 1 ঘন্টা পরে আমি লতিফ চৌধুরীর স্ত্রীকে ঘোষণা দিলাম, লতিফ চৌধুরী আর আমাদের মাঝে বেঁচে নেই, তিনি মারা গেছেন। যেই বলেছিলাম লতিফ চৌধুরী আর বেঁচে নেই, এই কথাটি শুনে লতিফ চৌধুরীর স্ত্রী সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। সাথে এসেছিলেন লতিফ চৌধুরীর ছোট শালক। আমি চৌধুরীর শালককে চৌধুরীর কাছে যেতে দিলাম না। কিছুক্ষণ পরেই আমাকে পুলিশ এসে অ্যারেস্ট করে। পুলিশের কাছে জিজ্ঞাসা করি, আমাকে অ্যারেস্ট করার কারণ কি? পুলিশের কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। পুলিশ বলে আমি নাকি লতিফ চৌধুরীকে খুন করেছি। আমি অবাক হয়ে ভাবছি, এই ব্যাপারটা পুলিশ জানলো কিভাবে? মেডিকেলের মধ্যে একটা হট্টগোল বেঁধে গেল। কিছুক্ষণ পরেই লতিফ সাহেব হাঁটতে হাঁটতে আমাদের মাঝে আসলো। লতিফ সাহেবকে দেখে সবাই পুরোপুরি শক খেলো। এরই মাঝে আমার বন্ধু নিলয় এসে হাজির। সবার মাঝে এসে নিলয় বলতে শুরু করলো, আপনারা এবার সবাই চুপ করুন, আমাকে কিছু বলতে দিন। আমি 3টে বিষয় নিয়ে অনেক চিন্তার মধ্যে ছিলাম এবং রহস্য খুঁজতে ব্যস্ত ছিলাম। আজ আমি সমস্ত রহস্য খুঁজে বের করে আপনার মাঝে তুলে ধরব। আপনারা সবাই চুপ করুন। লতিফ সাহেব, আমি আপনাকে কিছু প্রশ্ন করব, সেই প্রশ্নগুলোর অ্যান্সার আমাকে সঠিক দিবেন। লতিফ সাহেব, আপনার ফ্যামিলিতে আপনার শত্রু রয়েছে, তা আপনি জানেন? কি বলছেন এসব? হ্যাঁ, আমি সত্যি বলছি। আপনার নিজেরই ভাইয়ের মেয়ে আপনাকে খুন করার জন্য ডাক্তার আবিদের সাথে চুক্তি করেছে। এটা আমি মানি না। আমার ভাইয়ের মেয়ে আমাকে খুব ভালোবাসে। ওর বাবা মা সেই ওর ছোটবেলায় একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমারও প্রথমে বিশ্বাস হচ্ছিল না যে আপনার ভাইয়ের মেয়ে আপনাকে খুন করার জন্য চেষ্টা করতেছে। বিগত সপ্তাহখানেক আগে ডাক্তার আবিদকে আপনার ভাইয়ের মেয়ে কিডন্যাপ করে হুমকি দেয় যে আবিদ যদি আপনাকে মেরে না ফেলে তাহলে আবিদ এবং আবিদের বাবা মাকে খুন করে ফেলবে। কিন্তু এই সব ব্যাপারে আমাকে আবিদ আগে থেকে কিছুই জানায়নি। যখন পরশু আবিদকে আপনার ভাইয়ের মেয়ে ফোন দিয়ে বলে যে আজকে নাকি আবিদের চেম্বারে আপনি ডাক্তার দেখাতে আসবেন এবং আপনার শরীরের প্রত্যেক মাসে একবার করে ব্লাড দিতে হয়, সেই ব্লাডের সাথে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে আপনাকে যেন মেরে ফেলা হয়, আবিদ তার কথায় রাজি হয়েছিল এবং আবিদকে সে 4 কোটি টাকা দেওয়ার জন্য স্বীকার হয়েছে। আবিদকে প্রথমত একটা আননোন নাম্বার থেকে মেসেজ দিত এবং সেটি ছিল বাহিরের নাম্বার। যে নাম্বার দিয়ে মেসেজ দিত সেই নাম্বারটি সাথে সাথে অফ করে ফেলতো। কিন্তু ভুলবশত আপনার ভাইয়ের মেয়ে আবিদকে তার নিজ নাম্বার থেকে ফোন দেয় এবং যত কথা হয়েছে সমস্ত রেকর্ড আমার কাছে আছে। সব কিছুই আমি আপনাদের শোনাবো। সেই ভুল নাম্বারটি আপনার ভাইয়ের বোনের জন্য কাল হয়ে দাঁড়ায়। নাম্বারটি আমি সাথে সাথে টেক করতে থাকি। টেক করে দেখি সমস্ত ডকুমেন্ট। চেক করে দেখতে পাই আপনার ভাইয়ের মেয়ের নাম নিহাজ স্নিগ্ধা। আমি গোয়েন্দা পুলিশ লাগিয়ে দিই। আপনার ব্যাপারে এবং আপনার ভাইয়ের মেয়ের ব্যাপারে খোঁজ খবর নিতে থাকি। খোঁজ খবর নিয়েও আমি চুপচাপ থেকেছিলাম আর আজকের দিনটির জন্য অপেক্ষা করতেছিলাম কখন ডাক্তার আবিদের কাছে একটা মেসেজ আসে এবং থানায় আবিদের নামে একটি ডায়েরি হয়। আমি জানতাম যে আবিদের সাথে যে 4 কোটি টাকার চুক্তি হয়েছে টাকাটা আপনার ভাইয়ের মেয়ে ডাক্তার আবিদকে দিতে পারবে না, কারণ আপনার ভাইয়ের মেয়ের এবং আপনার অত টাকার সামর্থ্য নাই যে 4 কোটি টাকা ডাক্তার আবিদকে দেবে। তাই আমি ধরে নিয়েছিলাম
আপনি খুন হওয়ার পরে ডাক্তার আবিদকে আপনার ভাইয়ের মেয়ে ফাঁসিয়ে দেবে। থানায় যখন আবিদের নামে ফোন আসে 1 ঘন্টার মধ্যেই, তখনই সাথে সাথে আপনার ভাইয়ের মেয়ের নাম্বারটা ট্রেক করি। একদল পুলিশ এই মেডিকেলে আসে, আর একদল পুলিশ আপনার ভাইয়ের মেয়েকে অ্যারেস্ট করার জন্য যায়। একটু পরেই আপনার ভাইয়ের মেয়েকে সদর থানায় নিয়ে আসা হবে। আপনারা আমার সাথে থানায় চলুন। আমাদের সবাইকে নিয়ে নিলয় সদর থানায় চলে গেল। থানায় গিয়ে দেখি লতিফ চৌধুরীর ভাইয়ের মেয়ে নেহা অ্যারেস্ট হয়েছে গত পরশুদিন। আমাকে নেহা ফোন দিয়ে বলে যে আজকে লতিফ চৌধুরীকে খুন করতে হবে। তখনই আমি আমার বন্ধু নিলয়কে সব কিছু জানিয়ে দিই, কারণ নেহা আমাকে ফোন দিয়েছিল ওর একটি ব্যক্তিগত নাম্বার থেকে। তখন আমি ধরে নিয়েছিলাম যে এই মেয়েটিকে আমি খুব সহজেই খুঁজে বের করতে পারবো, যার কারণে আমি আইনের আশ্রয় নেই। থানার ওসি নেহাকে জিজ্ঞেস করতে থাকে যে তার বড় কাকাকে কেন খুন করতে চাচ্ছে নেহা। নেহা বলতে শুরু করলো, আমার বাবা মা যখন রোড অ্যাক্সিডেন্ট করেন তখন আমার মা সেই জায়গায় মৃত্যুবরণ করেন, কিন্তু আমার বাবা তখনও বেঁচে ছিলেন। মৃত্যুর আগে আমার বাবার কাছ থেকে সই করে আমার বাবার সমস্ত সম্পদ এই যে লতিফ চৌধুরী আত্মসাৎ করেন। আমি তখন আমার বাবার পাশেই বসেছিলাম। আমার বয়স তখন 11 কি 12 হবে। তখন আমি কিছু একটা বুঝতে পেরেছিলাম যে আমার বাবার কাছ থেকে লতিফ চৌধুরী মানে আমার এই যে চাচা, তিনি আমার বাবার কাছ থেকে কিছু একটা জোর করে কেড়ে নিচ্ছেন। আমার বাবা সই করতে চেয়েছিলেন না, কিন্তু তারপরেও জোর করে আমার চাচা বাবার কাছ থেকে সই করে নেন। হ্যাঁ, তবে এটা সত্য, আমাকে লালন পালন করে বড় করেছেন আমার এই চাচা। একদিন আমি আমার কাকার কাছে জিজ্ঞেস করেছিলাম, কাকা, আমার বাবার যে সম্পত্তি রয়েছে আমি তো কিছুই চিনি না, আমাকে যদি তার জায়গা জমিগুলো দেখে দিতেন ভালো হতো। তাহলে আমি আমার পড়াশোনার জন্য বাবার কিছু জায়গা জমি বিক্রি করে পড়াশোনা করতে পারতাম। তখনই আমার কাকা আমাকে বলে যে তোমার বাবার তো কোনো জায়গা জমি ছিল না, কিন্তু ছোটবেলায় আমার বাবা আমাকে তার পাশে বসে অনেক গল্প করতেন। বাবা একদিন আমাকে তার পাশে বসিয়ে বলতে লাগলেন, মা, আমাদের যত জায়গা জমি আছে সমস্ত জায়গা জমি আমি তোমার নামেই করেছি। এক সময় তুমি বড় হলে এই জায়গা জমির মালিক হবে তুমি। আমাদের তো আর কোনো সন্তান নেই, তুমি তো আমাদের একটা মাত্র মেয়ে, তাই তো সমস্ত কিছুর মালিক আমি তোমাকে বানিয়ে দিলাম। তবে একটা কথা, তুমি ঠিক মতো পড়াশোনা করবে, একদিন অনেক অনেক বড় হবে। আমরা গলা উঁচু করে বলতে পারবো যে আমার মেয়ে অনেক শিক্ষিত, আমার মেয়ে ভালো একটা চাকরি করে। আমার বাবার এই কথাটা স্পষ্টভাবে মনে আছে। কিন্তু আমার কাকা যখন বললেন যে আমাদের কোনো সম্পত্তি নেই, তখনই আমি বুঝে নিয়েছিলাম যে আমার কাকা কোনো না কোনোভাবে আমাদের সম্পত্তি আত্মসাৎ করে ফেলেছেন। নেহা এসব বলতে বলতে কেঁদে দিল। কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলতে শুরু করলো, আমি মেডিকেলে চান্স পাই। মেডিকেলে চান্স পাওয়ার পরে অনেক টাকা দরকার। আমি কাকাকে বলেছিলাম, কাকা, আমার বাবার যে জায়গা আছে সেখান থেকে কিছু জমি বিক্রি করে আমাকে কিছু টাকা দিন, আমি পড়াশোনা করি। কিন্তু আমার কাকা আমাকে সেই টাকাটা দেয়নি। আমি আর মেডিকেলে পড়তে পারলাম না এবং সেখানেই পড়াশোনা বাদ দিয়ে দিলাম। হঠাৎ করে আমার কাকা অসুস্থ হয়ে পড়েন। দেশের বাহিরে নিয়ে যায় চিকিৎসা করার জন্য, এবং চিকিৎসা করে জানতে পারা যায় যে আমার কাকার ব্লাড ক্যান্সার হয়েছে। মাসে মাসে রক্ত দিতে হবে তার শরীরে। মিলিয়ে আমার বান্ধবী, আমরা একসাথে পড়াশোনা করেছি এবং আমরা একসাথেই মেডিকেলে চান্স পেয়েছিলাম। মাসে মাসে কাকার ব্লাড দেওয়ার জন্য মিলি যে মেডিকেলে জব করে আমি সেই মেডিকেলেই কাকাকে নিয়ে যেতাম। মিলি আমার ব্যাপারে সব কিছুই জানতো এবং আমি মিলিকে পড়াশোনা না করার কারণ বলেছিলাম। সব কিছুই আমি মিলির সাথে শেয়ার করতাম। আমার কাকা আমার বাবার সম্পত্তি আত্মসাৎ করেছে, সেই রাগটা আমি মেনে নিতে পারিনি। একদিন মিলিকে বলেছিলাম, মিলি, তুই যদি আমার কাকাকে মেরে ফেলতে পারিস তাহলে আমি তোকে অনেক টাকার মালিক করে দেব। আমার এই প্রস্তাবের কথা শুনে অবাক হয়ে গেল, যেন মনে হলো ও নিজের কানকে বিশ্বাস করাতে পারছে না। মিলি আমার প্রস্তাবে রাজি হয়নি। আসলে কোনো ডাক্তার রাজি হবে না যে একটা পেশেন্টকে মেরে ফেলার জন্য।
তারপর আমি মিলিকে বারবার রিকোয়েস্ট করতে থাকি, কিন্তু মিলি রাজি হয়নি। এক পর্যায়ে বলেছে যে এই খুনের ব্যাপারে আর যদি একটা বার বলি তাহলে থানায় ডায়েরি করতে বাধ্য হবে। তখন আমার মিলির উপর অনেক রাগ হয়। বান্ধবী হয়ে বান্ধবীর এমন একটা কাজ করে দিতে পারবে না। মিলি তো জানতো আমার লাইফের ব্যাপারে। আমি ভাবতে থাকি মিলির জীবনটাও আমার জীবনের মতো নষ্ট করে দেব। ডাক্তার আবিদ এবং মিলির বিয়ের খবর আমি জানতে পারি এবং তাদের বিয়ে ঠিক 2 দিন আগে আমি মিলির নামে বাজে ভিডিও ভাইরাল করে দিই ফেসবুকের মাধ্যমে। এর 2 দিন পরেই আমার কাকার শরীরে ব্লাড দেওয়ার জন্য আমি আমার মেডিকেলে যাই। তখন ডিউটিতে ছিলেন ডাক্তার নেহাল। আমি ডাক্তার নেহালকে রিকোয়েস্ট করেছিলাম যে সে যদি আমার কাকাকে মেরে ফেলতে পারে তাহলে আমি তাকে 1 কোটি টাকা দেব। আসলে আমি টাকার কথা বলে তাকে লোভ দেখিয়েছিলাম। ডাক্তার নেহাল আমার কাছে অ্যাডভান্স 25 লাখ টাকা চেয়েছিলেন। আমি জালিয়াতি করে আমার কাকার একটা জমি বিক্রি করে দিই। বিক্রি করে ম্যানেজ করি 25 লাখ টাকা এবং আমি ডাক্তার নেহালকে 25 লাখ টাকা দিয়ে দিই। কারণ আমি এই আত্মসাতের প্রতিশোধ নিতে পাগল হয়ে গিয়েছিলাম। হঠাৎ করে নেহাল আমাকে একটা বাজে প্রস্তাব দিয়েছিল, সাথে নাকি আমার শারীরিক সম্পর্কে জড়াতে হবে। আমি তাকে বলেছিলাম যে এটা আমার পক্ষে সম্ভব না। আমার এই কথা শোনার পরে নেহাল বলে যে সে আমার কাকাকে মেরে ফেলতে পারবে না, আর আমি যে টাকা দিয়েছি সেই টাকা আমাকে ফেরত দিতে পারবে না আমি যদি তার সাথে শারীরিক মেলামেশায় না জড়াই। শেষ পর্যন্ত আমি ডাক্তারের প্রস্তাবে রাজি হয়েছিলাম। সন্ধ্যার পরে ডিউটি শেষ করে নেহাল আমাকে নিয়ে তার ফ্ল্যাটে ওঠে। রাত যখন 10টার দিকে ডাক্তার নেহাল আমাকে যখন তার কাছে ডাকতেছে, তখন আমি তাকে সূক্ষ্মভাবে মেরে ফেলার চিন্তা করি। শরবতের গ্লাসে পাওয়ারি ঘুমের ট্যাবলেট মিশিয়ে দিই। যখন উলঙ্গ অবস্থায় ঘুমিয়ে পড়ে তখনই তাকে খুব সূক্ষ্মভাবে মেরে ফেলি। অনেকদিন আগে মিলি আমাকে বলেছিল ডাক্তার নেহালের ব্যাপারে। ডাক্তার নেহাল নাকি মিলির সাথে ভালোবাসার সম্পর্কে জড়াতে চায়। মিলিকে নাকি ডাক্তার নেহালের খুব পছন্দ। আমি মিলিকে বলেছিলাম যে সেও একজন ডাক্তার আর মিলিও একজন ডাক্তার, তাদের সমস্যা কি? আর তাদের তো বিয়ের বয়স হয়েছে। নেহালের প্রস্তাবে রাজি হতে বলেছিলাম, কিন্তু মিলি রাজি হয়নি। তবে একটা কথা বলেছিল, ডাক্তার নেহালকে মিলির অপছন্দ এবং তাকে নাকি ভালো লাগে না। মিলির এই কথাটা আমার মনে ছিল। তাই তো ডাক্তার নেহালকে খুন করার পরে আমি ডাক্তার আবিদের সাথে যোগাযোগ করি। আমি আবিদকে ব্ল্যাকমেইল করতে শুরু করি। প্রথমে ডাক্তার আবিদকে সতর্ক করি যে কেউ একজন তাকে মেরে ফেলার জন্য পরিকল্পনা করতেছে। সেই সাথে আমি মিলিকে একটা মেসেজ দিয়েছিলাম, ডাক্তার আবিদ যে কোনো মুহূর্তে খুন হয়ে যাবে ডাক্তার নেহালের মতো। আপনার সাথে যেহেতু আবিদের সাথে ভালো একটা সম্পর্ক রয়েছে এবং আপনাদের যেহেতু বিয়ে হওয়ার কথা ছিল, সেহেতু আপনি তাকে একটু সাবধানে থাকতে বলবেন। আমি আবিদকেও সতর্ক করেছি, কিন্তু সে হয়তো আমার কথাটা বিশ্বাস করবে না। তাই আপনাকে জানিয়ে রাখলাম। আমি মিলি এবং আবিদকে মেসেজ দিয়ে দুজনার বিশ্বাস অর্জন করে নিয়েছি। তবে আমি জানতাম যে ডাক্তার আবিদ তার বন্ধু নিলয়ের সাহায্য নেবে। তাই তাকে বলেছিলাম আমাকে যেন না খোঁজে, তাহলে আমি কোনো আপডেট জানাতে পারবো না। কিন্তু আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে একটি মেসেজ, যে মেসেজটা আমি ভুল করে আমার পার্সোনাল নাম্বার থেকে পাঠিয়েছিলাম। আজ সেই একটি ভুলের জন্যই আমি গ্রেপ্তার হয়েছি। আমার বান্ধবী মিলির বাজে ভিডিও আমি নিজেই ভাইরাল করেছিলাম এবং ডাক্তার নেহাল আমার হাতেই খুন হয়। সব কিছুর অপরাধ আমার। কেউ পাপ করলে বা অন্যের ক্ষতি করলে তার পাপের শাস্তি পাবেই। এখন আপনারা আমার যে শাস্তি দেবেন সেই শাস্তি আমি মাথা পেতে মেনে নেব। কিন্তু আমার একটাই আবদার, আমার বাবার নামে যত সম্পত্তি আছে সে সম্পত্তির ভোগ আমার কাকা করতে পারবে না। কেননা আমাকে সব দিক দিয়ে ঠকিয়ে দিয়েছে। আমার তো আর কোনো ভাই বোন নেই। আমি চেয়েছিলাম মেডিকেলে পড়াশোনা করব, কিন্তু আমার কাকার জন্য আমি মেডিকেলে পড়াশোনা করতে পারিনি। সামান্য কিছু টাকা আমি আবদার করেছিলাম তাদের কাছে। নেহাকে জেলবন্দি করা হয়।
থানা থেকে বেরিয়ে এসে মিলির নাম্বারে বারবার ফোন দিলাম, কিন্তু মিলির নাম্বার অফ। আমি শহরে মিলিকে তন্ন তন্ন করে খুঁজতে লাগলাম, কিন্তু 7 দিনের মতো হয়ে গেল, তারপরও মিলির কোনো খোঁজ পেলাম না। সপ্তাহ পেরিয়ে মাস হয়ে গেল, তারপরেও আমি মিলির কোনো সন্ধান পেলাম না। আমার ফ্যামিলিকে জানিয়ে দিয়েছি যে আসলে মিলির কোনো দোষ নেই, মিলিকে নেহা ফাঁসিয়ে দিয়েছে, সব কিছু বের হয়ে এসেছে। অন্যদিকে মিলির খোঁজ খবর না পেয়ে আমার ফ্যামিলি আমার বিয়ের জন্য খুব তাড়া করে বেড়াচ্ছে। কিন্তু আমার একটাই কথা, আমি মিলিকে যেহেতু ভালোবেসেছি, আমি মিলিকেই বিয়ে করব। জানি না মিলি আমার কাছে কবে ফিরে আসবে। 6 মাসের মতো হয়ে গেল, আমি আর মিলিকে খুঁজে পেলাম না। জানি না মিলি কেমন আছে, কোথায় আছে, আর আমার কাছ থেকে 3 লক্ষ টাকা নিয়েই বা কী করেছে। অন্যদিকে আমার বাবা মা আমার জন্য মেয়ে দেখেছে, তাদের পছন্দ হয়েছে। খুব অল্প দিনের মধ্যেই আমাদের বিয়ে হবে। কিন্তু হঠাৎ করে মিলির ফোন আসে আমার কাছে, আবিদ, আমি এখন অস্ট্রেলিয়ায় আছি। আমি যখন ডাক্তারি পেশা ছেড়ে দিই, তখন আমার মা মানসিকভাবে প্রচুর অসুস্থ হয়ে পড়ে, স্ট্রোক করে কোমায় চলে যায়। তার চিকিৎসার জন্য আমাদের অনেক টাকার প্রয়োজন হয়, কিন্তু আমাদের কাছে অত টাকা ছিল না, যার কারণে আমি আপনার কাছে 3 লক্ষ টাকা ধার নিয়েছিলাম। আমার ফ্যামিলি সহ আমরা সবাই অস্ট্রেলিয়া চলে এসেছি। আমি ছোটোখাটো একটা জব করি। এতদিন আপনার টাকাটা আমি ম্যানেজ করতে পারিনি, যার কারণে আপনার সাথে আমি যোগাযোগ করিনি। আসলে কোন মুখ নিয়ে বা যোগাযোগ করব। আপনি তো আমাকে বিশ্বাস করে টাকাটা দিয়েছিলেন, কিন্তু আমি এতদিনে আপনার কাছে ফিরিয়ে দিতে পারিনি, যার কারণে আপনার সাথে আমি যোগাযোগ করতে পারিনি। আজ আমি আপনার টাকা জোগাড় করেছি, আপনার অ্যাকাউন্টে আমি আপনার দেওয়া 3 লক্ষ টাকা পাঠিয়ে দেব। আর আমি জানি যে আপনি হয়তো এখনও আমার জন্য অপেক্ষা করতেছেন, কিন্তু তারপরও আমার কিছুই করার নেই। আপনার ফ্যামিলির কথা মতো আপনি বিয়ে করে নিয়েন। আজকের পর থেকে আপনার সাথে আমার কোনো যোগাযোগ হবে না। আমি আর চাই না যে আমার আর কারো সাথে যোগাযোগ হোক, আমার জন্য কেউ কষ্ট পাক, এটাও আমি চাই না। একটা কথাই বলবো, আপনি আমাকে ভুলে যাবেন, আপনি ভালো থাকবেন। কথাগুলো শুনে আমার খুব কষ্ট লাগলো। নিজের অজান্তে কখন যে চোখ থেকে জল গড়িয়ে পড়লো অনুভব করতে পারলাম না। মনে হলো খুব বড় একটা কিছু হারিয়ে ফেলেছি। হয়তো মিলির প্রতি আমার আস্তে আস্তে ভালোবাসা তৈরি হয়েছিল, কিন্তু আজ আমি সেই আমার ভালোবাসাটা হারিয়ে ফেললাম। তবে আমার একটাই কথা, মিলি যেখানেই থাকুক, ভালো থাকুক, ওর প্রতি আমার ভালোবাসাটা সব সময় থাকবে। আর যারা মিলিকে ফাঁসিয়ে দিয়েছে, তারা যেন সঠিক শাস্তি পায়। আসলে যারা এক সময় একে অন্যকে নিয়ে সাপ লুডো খেলতে যায়, এক সময় দেখা যায় তারা উপরে উঠতে গিয়ে ধপাস করে নিচে পড়ে যায়। হয়তো তার লাইফটা ওখানেই শেষ হয়ে যায়। আমার সাথে সাপ লুডো খেলার জন্য আমি আমার মিলিকে হারিয়ে ফেললাম। সমাপ্ত। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। সুন্দর সুন্দর গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।